নামছি। নন্দর দু বগলে দুটো বান্ডিল, ব্যস্ত হয়ে চলন্ত গাড়ি থেকে যেই নামবেন অমনি কোচায় পা বেঁধে নিচে গেলেন পড়ে। গাড়ির মধ্যে একটা শব্দ উঠল এবং ঘ্যাচাং করে গাড়ি থামল। জনকতক যাত্রী নেমে নন্দকে ধরে বড্ড লেগেছে বুঝি? अरे थोड़ा गरम दूध पिला दो। আরে দুটো পাই কি কাটা গেছে নাকি? আরে এটা মেগি মেগি। আহা, তুমি তো বেশি জানো, এটা মেগি নয়, এটাকে বলে ফিরবি। আরে ধুর, ওসব কিছু না, মাতাল মাতাল। নন্দবাবুর কিন্তু মোটেই অতটা আঘাত লাগেনি, কিন্তু কে তার শোনে? এমন সময় বঙ্কুবাবু এসে পড়ায় নন্দবাবু পরিত্রাণ পেলেন। তাকে রিকশায় উঠিয়ে দিয়ে বঙ্কু পেছনে হেঁটে চললেন। নন্দবাবুর বয়স 40, শ্যামবর্ণ, বেটে, গোলগাল চেহারা। একমাত্র সন্তান নন্দর জন্য তার বাবা কলকাতায় একটি বড় বাড়ি, বিস্তর আসবাব এবং মস্ত একগোছা কোম্পানির কাগজ রেখে মারা যান। নন্দর বিয়ে অল্প বয়সী হয়েছিল, কিন্তু 1 বছর পরেই তিনি বিপত্নিক হন এবং তারপর আর বিয়ে করেননি। মা বহুদিনই মারা গেছেন। বাড়িতে একমাত্র স্ত্রীলোক এক বৃদ্ধা পিসি। তিনি ঠাকুর সেবা নিয়ে বিব্রত, সংসারের কাজ ঝি চাকররাই দেখে। নন্দবাবুর দ্বিতীয়বার বিয়ে করতে আপত্তি নেই, কিন্তু এই পর্যন্ত তা হয়ে ওঠেনি। প্রধান কারণ আলস্য। থিয়েটার, সিনেমা, ফুটবল ম্যাচ, ড্রেস এবং বন্ধুদের সংসর্গ, এতেই নির্বিবাদে দিন কেটে যায়। বিয়ের ফুরসত কোথায়? নন্দবাবুর বাড়ির নিচের বড় ঘরে সান্ধ্য আড্ডা বসেছে, রোজই বসে। নন্দ আজ কিছুটা ক্লান্ত বোধ করছেন, সেজন্য বালাপোষের গায়ে দিয়ে লম্বা হয়ে শুয়ে আছেন। গোপীবাবু বললেন, শরীরের উপর এত অযত্ন করো না নন্দ, এই শীতকালে মাথা ঘুরে পড়ে যাওয়া ভালো লক্ষণ নয়। নন্দবাবু বললেন, মাথা ঠিক খোলেনি, ওই শুধু ওই কোঁচার কাপড় বেঁধে। গোপী তাকে থামতে দিয়ে বললেন, আরে না না, ঘুরেছিল বই কি, শরীরটা কাহিল হয়েছে। এই তো কাছাকাছি ডাক্তার তফাদার রয়েছেন, অত বড় ফিজিশিয়ান আর শহরে পাবো কোথা? যাও না, কাল সকালে একবার তার কাছে যাও না। বঙ্কু বললেন, তফাদারকে দিয়ে হবে না, আমার মতে একবার নেপাল বাবুকে দেখালেই ভালো হয়। অমন বিচক্ষণ হোমিওপ্যাথ আর দুটো নেই। মেজাজটা একটু তিরিক্ষি বটে, কিন্তু বুড়োর বিদ্যে অসাধারণ। ষষ্ঠীবাবু মুড়ি সুড়ি দিয়ে এক কোণে বসেছিলেন। তার মাথায় বালকাফা টুপি, গলায় দাড়ি এবং তার উপর কাঁধটা। বললেন, এত শীতে অবেলায় কখনো ট্রামে চড়তে আছে? শরীর অসাড় হলে আছাড় খেতেই হবে। নন্দর শরীর একটু গরম রাখা দরকার। আরো অনেক আলোচনার পরে ঠিক হলো কাল সকালে নন্দবাবু ডাক্তার তফাদারের বাড়ি যাবেন। ডাক্তার তফাদার MDMRAS, গ্রে স্ট্রিটে থাকেন। প্রকাণ্ড বাড়ি, দুখানা মোটর, একটা লাইট, খুব বসার। 1.5 ঘন্টা পাশের কামরায় অপেক্ষা করার পর নন্দবাবু ডাক পড়ল। ডাক্তার সাহেবের ঘরে গিয়ে নন্দ দেখলেন এখনো একটি রোগীর পরীক্ষা চলছে। একজন মোটা সোটা মারোয়ারি খালি গায়ে দাঁড়িয়ে আছে। ডাক্তার ফিতে দিয়ে তার ভুঁড়ির পরিধি মেপে বললেন, বাস 1.25 इंच बढ़ गया। রোগী খুশি হয়ে বলল, नब्ज तो देखिए। ডাক্তার রোগীর নাড়ির ওপর একটি মোটর গাড়ির স্পার্কিং প্লাগ ঠেকিয়ে বললেন, बहुत मजे से चल रहा है। মারোয়ারি রোগী বলল, जबान तो देखिए। রোগী হাঁ করল। ডাক্তার ঘরের অন্যদিকে দাঁড়িয়ে অপেরা প্লাস দিয়ে তার জিভ দেখে বললেন, आज थोड़ी सी कसर है, कल फिर आना। রোগী চলে গেলে তফাদার নন্দর দিকে তাকালেন, বললেন, वेल, নন্দ বললেন, আগে বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। ওই কাল হঠাৎ ট্রাম থেকে। ডক্টর তফাদার বললেন, কম্পাউন্ড ফ্র্যাকচার, হাড় ভেঙেছে। নন্দবাবু সমস্তটা বললেন। ব্যথা নেই, জ্বর হয় না, পেটের অসুখ, সর্দি, হাঁপানি নেই। খিদেটা কাল থেকে একটু কমেছে, আর রাতে দুঃস্বপ্ন দেখেছেন, মনে বড় আতঙ্ক। ডাক্তার তার বুক, পেট, মাথা, হাত, পা, নাড়ি পরীক্ষা করে বললেন। জিভ দেখি। নন্দবাবু জিভ বের করলেন। ডাক্তার কিছুক্ষণ মুখ বেঁকিয়ে কলম ধরলেন। প্রেসক্রিপশন লেখা শেষ হলে নন্দর দিকে তাকিয়ে বললেন, এই ওষুধ রোজ 3 বার খাবেন। নন্দ বলল, কি রকম বুঝলেন? ডক্টর তফাদার উত্তর দিলেন। ভেরি ব্যাড। নন্দ ভয় পেয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? ডক্টর তফাদার বললেন, আরো দিন কত ওয়াচ না করলে ঠিক বলা যায় না, তবে সন্দেহ করছি সেরিব্রাল টিউমার উইথ স্ট্র্যাঙ্গুলেটেড গ্যাংলিয়া। ট্রিফাইন করে মাথার খুলি ফুটো করে অস্ত্র করে দেখতে হবে, আর ঘাড় ছিঁড়ে
নার্ভের জট ছাড়াতে হবে, শর্ট সার্কিট হয়ে গেছে। নন্দবাবু ভয় পেয়ে গেলেন, জিজ্ঞেস করলেন। বাঁচবো তো? ডক্টর তফাদার আশ্বাস দিলেন। তুমি যাবেন না, তাহলে সারাতে পারবো না। 7 দিন পরে ফের আসবেন। মাই ফ্রেন্ড, মেজর গোসাইয়ের সঙ্গে একটা কনসালটেশনের ব্যবস্থা করা যাবে। ভাত ডাল বড় একটা খাবেন না, এগ ফ্লিপ, বোনম্যারো স্যুপ, চিকেন স্টু, এইসব আর কি। বিকেলে একটু ব্র্যান্ডি খেতে পারেন, বরফ জল খুব খাবেন। হ্যাঁ, 32 টাকা। থ্যাংক ইউ। নন্দবাবু কাঁপা কাঁপা পায়ে বেরিয়ে গেলেন। সন্ধেবেলা বঙ্কুবাবু বললেন, আরে তখনই আমি বারণ করেছিলাম ওর কাছে যেও না। বেটা মেরুর পেটে হাত বুলিয়ে খায়, খুলির উপর তুরপুন চালাবে। ষষ্ঠীবাবু বললেন, আচ্ছা, আমাদের পাড়ার এই তারিণী কোবরেজকে দেখালে হয় না? গুপিবাবু বললেন, না না না, যদি সত্যি নন্দর মাথার ভেতর ওলট পালট হয়ে গিয়ে থাকে, তবে ও হাতুড়ে বুদ্ধির কম্প নয়, হোমিওপ্যাথিটাই ভালো। অতএব হোমিওপ্যাথি স্থির হলো। পরদিন খুব ভোরে নন্দবাবু নেপাল ডাক্তারের বাড়ি এলেন। রোগীর ভিড় এখনো আরম্ভ হয়নি, কিছুক্ষণ পরেই তার ডাক পড়ল। একটি প্রকাণ্ড ঘরের মেঝেতে ফরাস পাতা, চারদিকে স্তূপাকারে বই সাজানো। বইয়ের দেয়ালের মধ্যে শেয়ালের মতো বৃদ্ধ নেপালবাবু বসে আছেন, মুখে গড়গড়া নল, ঘরটি ধোঁয়ায় ঝাপসা হয়ে গেছে। নন্দবাবু নমস্কার করে দাঁড়িয়ে রইলেন। নেপাল ডাক্তার কঠোর দৃষ্টিতে তাকিয়ে বললেন। বসবার জায়গা আছে তো? নন্দ বসলেন। শ্বাস উঠেছে? আগে রুগীর শেষ অবস্থা না হলে তো আমার ডাকা হয় না, তাই জিজ্ঞেস করছি। আগে আমি রুগী। অ্যালোপ্যাথ ডাকাত বেটারা ছেড়ে দিয়েছে, যে ছেড়ে দিয়েছে বড়। তোমার হয়েছে কি? নন্দবাবু তার ইতিবৃত্ত বর্ণনা করলেন। তফাদার কি বলেছে? বললেন আমার মাথায় টিউমার আছে। তফাদারের মাথায় কি আছে জানো? গোবর। আর টুপির ভেতর সিং, জুতোর ভেতর খুর, পাটলুনের ভেতরে ন্যাচ। খিদে হয়? 2 দিন থেকে একেবারে হয় না। ঘুম হয়? আগে না, মাথা ধরে? কাল সকালবেলা ধরেছিল। বাদিক আগে হ্যাঁ, না ডান দিক? আগে হ্যাঁ, আরে ঠিক করে বলো দিদি। আগে ঠিক 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 মধ্যিখানে। পেট কামড়ায়? সেদিন কামড়েছিল। ওই নিধে কাবলি মটর ছোঁয়া, মটর ভাজা এনে দিয়েছিল, তাই খেয়ে ওই। পেট কামড়ায় না মোচড় দেয়, সেইটা ভালো করে বলো দিদি। আগে আচর পাচর করে। ডাক্তার কয়েকটা মোটা মোটা বই দেখলেন, তারপর অনেকক্ষণ চিন্তা করে বললেন, একটা ওষুধ দিচ্ছি, নিয়ে যাও। আগে শরীর থেকে অ্যালোপ্যাথিক বিষগুলোকে তাড়াতে হবে। 5 বছর বয়সে আমায় খুনে বেটারা 2 গ্রাম কুইনিন দিয়েছিল, এখনো বিকেলে মাথা টিপটিপ করে। 7 দিন পরে ফের এসো, তখন আসল চিকিৎসা করা যাবে। নন্দ জিজ্ঞেস করলেন। ব্যারামটা কি আন্দাজ করছেন ডাক্তারবাবু? নেপাল ডাক্তার উত্তর দিলেন, তা জেনে তোমার 4টে হাত বেরোবে নাকি? যদি বলি তোমার পেটে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হয়েছে, তা তুমি কি বুঝবে? ভাত খাবে না, 2 বেলা রুটি আর মাছ মাংস বারণ, শুধু মুগের ডালের জল, স্নান বন্ধ, গরম জল একটু একটু খেতে পারো, তামাক খাবে না। ফি কত তাও কি বলে দিতে হবে নাকি? দেখছো না দেওয়ালে নোটিশ লটকানো রয়েছে, 32 টাকা। আর ওষুধের দাম 4 টাকা। নন্দবাবু টাকা দিয়ে বিদায় নিলেন। সেদিন সন্ধে আবার আলোচনা। গুপি বলল, আজ অফিসে শুনছিলাম কে একজন বড় হাকিম ফারাক্কাবাদ থেকে এসেছেন। আরে খুব নামডাক, রাজা মহারাজারা চিকিৎসা করাচ্ছে, একবার দেখালে হয় না? ষষ্ঠী বলল, এই শীতে হাকিমি ওষুধ, বাপ শরবত খাইয়েই মারবে, তার চেয়ে তারিণী কোবরেজ ভালো। অতঃপর কবিরাজি চিকিৎসায় সাব্যস্ত হলো। পরদিন সকালে নন্দবাবু তারিণী কবিরাজের বাড়িতে গেলেন। কবিরাজ মশাইয়ের বয়স 60, ক্ষীণ শরীর, দাড়ি গোঁফ কামানো। তেল মেখে 8 হাতি ধুতি পরে একটি চেয়ারের ওপর উবু হয়ে বসে তামাক খাচ্ছেন। এই অবস্থাতেই ইনি রোজ রোগী দেখেন। ঘরে একটি তক্তপোষ, তার উপর তেল ছিটে পাটি এবং কয়েকটি মলিন তাকিয়া। দেওয়ালের কোলে 2টি ওষুধের আলমারি। নন্দবাবু নমস্কার করে তক্তপোষে বসলে কবিরাজ জিজ্ঞাসা করলেন, বাবুর গন্ধে আসা হইতেছে। নন্দবাবু নিজের নাম ও ঠিকানা বললেন। আর রোগীর বামুটা কি? নন্দবাবু জানালেন তিনিই রোগী।
এবং সমস্ত ইতিহাস আবার বিবৃত করলেন। মাথার খুলি সেদ্ধ করে দিয়েছে নাকি? আগে না, মানে নেপালবাবু বললেন পাথুরি, তাই আর মাথায় অস্ত্র করায়নি। নেপাল? এইটা আবার কেন? জানেন না, ওই চোরবাগানের নেপালচন্দ্র রায়, MD/FTS, মস্ত হোমিওপ্যাথ। নেপলা, তাই কও। সেইটা আবার ডাক্তার হইলে পাবে? বলি পাড়ায় এমন বিচক্ষণ কবরেজ থাকি, ছেলে ছোকরার কাছে যাও কেন? আগে বন্ধু বান্ধবরা বললো ওই ডাক্তারের মতটা আগে নেওয়া দরকার কিনা, যদি অস্ত্র চিকিৎসাই করতে হয়। জন্তি বাবুর এসছে না? খুলনের উকিল জন্তি বাবু। না। তার মামার স্তম্ভ হয়েছিল, সিভিল সার্জন পা কাটলো, 3 দিন অচৈতন্যি। জ্ঞান হলি পর কইলেন আমার ঠেকই ডাক্তারিনী স্যান্ডে, ডাক দেন তারিনী স্যান্ডে, দিলাম ঠুকে একদলা সবন প্রাস। তারপর কি হইল কদিহি? মানে আবার পা গজিয়েছে? ওরে ও ডাবলা, দেখ দেখ, বিড়ালে সবটা ছাগল আত্ম ভেত খাইয়া গেল নাকি? বলতে বলতে কবিরাজ মশাই পাশের ঘরে ছুটলেন। একটু পরে ফিরে এসে যথাস্থানে বসলেন। তারপর বললেন, দাও দেখি মাঝিখান একবার দেখি। যা ভাবছিলাম তাই। ভারী ব্যায়াম হয়েছিল কখনো? অনেকদিন আগে আগে টাইফয়েড হয়েছিল। ঠিক আও দেখি 5 বছর আগে। ওই না, প্রায় 7.5 বছর হলো। একই কথা, 5 দেড়া 7.5। বাত্তিকালে বমি হয়? আগে না। হয় হয়, শান্তি পারো না। নিদ্রা হয়? ভালো হয় না। হবে নাই তো। ঊর্ধ্ব হয়েছে কিনা? দাঁত কনকন করে? আগে না। করে করে, শান্তি পারো না। যা হোক, তুমি চিন্তা করোনি বাবা, আরাম হয়ে যাবে না। আমি ওষুধ দিয়ে দিচ্ছি। কবিরাজ মশাই আলমারি থেকে একটি শিশি বের করলেন এবং তার ভেতরে থাকা বড়িদের উদ্দেশ্যে বললেন, এই রাখাস নে, থাম থাম। আমার সব জীবন্ত ওষুধ, ডাকলি ডাক শোনে। এই বড়ি সকাল সন্ধ্যে একটা করেই খাবা। আবার 3 দিন পরে আসবা, বলছো? আগে সাই বলছো। অনুপান দিতে হবে না। ট্যাবা লেবুর রস আর মধুর সাথে মাড়ি খাবা। ভাত খাবা না, ওই সিদ্ধ কচু সিদ্ধ এইসব খাবা। নুন সবা, নুন একদম সবা না। মাগুর মাছের ঝোল একটু চিনি দিয়া রাগি খাতে পারো। হ্যাঁ, গরম জল ঠান্ডা করে খাবা, বুঝছো? আগে বলেন যদি ব্যারামটা কি? জানে কয় উর্দুরি, উর্দু শ্লেষাও কইতে পারো। নন্দবাবু কবিরাজের দর্শনী ও ঔষধের মূল্য দিয়ে বিমর্ষ চিত্তে বিদায় নিলেন। সন্ধ্যেবেলা এইসব শুনে গুপি বলল, না, এসব চিকিৎসায়, এসব বাজে চিকিৎসায় কাজ নেই, কোথাও চেঞ্জে চলো। বঙ্কু বলল, আমি বলি কি, নন্দ বিয়ে থা করে ঘরে পরিবার আনো। এরকম দামড়া হয়ে থাকলে এসব হবেই। নন্দ চিঁচি স্বরে বললেন, আর পরিবার কোন দিন আছি কোন দিন নেই, এই বয়সে একটা কচি বউ এনে মিথ্যে জঞ্জাল জোটানো। গুপি বলল, নন্দ, আমি বলি কি, কাল সকালে না তুমি একবার হাকিম সাহেবের কাছে যাও, তারপর যা হয় করা যাবে। নন্দবাবু অগত্যা রাজি হলেন। হাজিক উল মুলক বিন লোকমান নুরুল্লাহ গজল ফরুল্লাহ আল হাকিম ইউনানি লোয়ার চিকপুর রোডে বাসা নিয়েছেন। নন্দবাবু তেতলায় উঠলে একজন লুঙ্গি পরা ফেসধারী লোক তাকে বলল, আসেন বাবু মশাই, আমি হাকিম সাহেবের মেয়ের মুন্সি আছি। কি বিমারি বলেন, আমি লিখে হুজুরকে ইত্তেলা ভেজিয়ে দেব। बीमारी की शिकायत तो जानते आशा बापू, तब भी कुछ तो बोले ना। तख्ती, बुखार, पिल्ली, बवासीर, ও সব কিছু বুঝলাম না বাবু, ওই আমার প্রাণটা ধরফর করছে। তা ওহি বলেন দিল তড়পনা। তা মোহর এনেছেন? মোহর? হাকিম সাহেব চাঁদি ছোন না, নজরানা মোহর না থাকে তো আমি দিয়ে দিচ্ছি। 45 টাকা আর बट्टा 2 টাকা আর রেশমি রুমাল 2 টাকা। दरबारे जे आगे हुजूर के बंदे की जनाब बोलবেন, তারপর রুমালের উপর মোহর রেখে সামনে ধরবেন। মুন্সি নন্দবাবুকে তালিম দিয়ে দরবারে নিয়ে গেল। একটি বড় ঘরে গালিচা পাতা,
একপাশে মসনাদের ওপর তাকিয়ায় হেলান দিয়ে হাকিম সাহেব ফর্সিতে ধূমপান করছেন। বয়স 55, বাবরি চুল, গোঁফ খুব ছোট করে ছাঁটা। 4-5 জন পারিষদ হাঁটু মুড়ে বসে আছে ঘরের কোণে। একজন ঝাঁকড়া চুলো চাপ দেড়ে লোক সেতার নিয়ে পিড়িং পিড়িং এবং বিকট অঙ্গভঙ্গি করছে। নন্দবাবু অভিবাদন করে মোহর নজর দিলেন। হাকিম ঈষৎ হেসে আতরদান থেকে একটু তুলো নিয়ে নন্দর কানে গুঁজে দিলেন। মুন্সি বলল, আপনি বাংলায় বাতচিত বলেন, আমি হুজুরকে সমঝিয়ে দিব। নন্দবাবুর ইতিবৃত্ত শেষ হলে হাকিম দৃপ্ত কণ্ঠে বললেন। সর লাও। নন্দ শিউরে উঠলেন। মুন্সি আশ্বাস দিয়ে বলল, डरবেন না মশাই, জনাবকে আপনার সির দিখান। নন্দর মাথা টিপে হাকিম বললেন। हड्डी पिलपिलाया गया। মুন্সি বলল, শুনেছেন, মাথার হাড় বিলকুল নরম হয়ে গেছে। হাকিম তার 3 রঙা দাড়িতে আঙুল চালিয়ে বললেন। সুরমা সুরখ। একজন একটা লাল গুঁড়ো নন্দর চোখের পাতায় লাগিয়ে দিল। মুন্সি বোঝালো। আঁখ ঠান্ডা থাকবে, নীंद भी হবে। হাকিম আবার বললেন। রোগন বাব্বার। মুন্সি হাঁকলো। এ জি বালবার, স্তোরা লাও। নন্দ বলে উঠলেন। আরে আরে তুই করো কি? বলতে বলতে নন্দবাবু আটকানোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। একজন চট করে তার ব্রহ্মতারের ওপর 2 ইঞ্চি কামিয়ে দিল, আর একজন তার উপর একটা দুর্গন্ধ প্রলেপ লাগালো। আরে মুন্সি ঘবরা বলল, সরি, আরে ঘবরান কেন মশাই? এ হচ্ছে বব্বরি সিংহির মাথার ঘি, বহুত কিম্মত। মাথার হাড্ডি শক্ত হবে। নন্দবাবু কিছুক্ষণ হতভম্ব হয়ে রইলেন। তারপর প্রকৃতিস্থ হয়ে বেগে ঘর থেকে পালালেন। ওরে বাবা! মুন্সি পেছন পেছন ছুটতে ছুটতে ওরে বাবা! বলল, ওরে বাবা! আরে আমার দস্তুরি, আমার দস্তুরি। আরে কি কুচি করেছে তোমার দস্তুরি? নন্দ 1 টাকা ফেলে দিয়ে 3 লাফে নিচে নেমে গাড়িতে উঠে কোচম্যানকে বললেন। হাকাও। সন্ধেবেলায় বন্ধুরা এসে দেখলেন বৈঠকখানার দরজা বন্ধ। চাকর বলল, বাবুর বড় অসুখ, দেখা হবে না। সকলে বিষণ্ণ চিত্তে ফিরে গেলেন। সমস্ত রাত বিছানায় ছটফট করে ভোর 4টের সময় নন্দবাবু ভীষণ প্রতিজ্ঞা করলেন যে বন্ধুদের পরামর্শ আর শুনবেন না, নিজের ব্যবস্থা নিজেই করবেন। বেলা 8টার সময় নন্দ বাড়ি থেকে বেরোলেন এবং বড় রাস্তায় ট্যাক্সি ধরে বললেন। সিধা চলো। সংকল্প করেছেন মিটারে 1 টাকা উঠলেই ট্যাক্সি থেকে নেমে পড়বেন এবং কাছাকাছি যে চিকিৎসকই পান তারই মতে চলবেন। তা সে আলোপ্যাথ, হোমিওপ্যাথ, কবিরাজ, হাতুড়ে যেই হোক। বউবাজারে নেমে একটা গলিতে ঢুকলেই সাইনবোর্ড নজরে পড়ল। ডাক্তার মিস বি মল্লিক। একেবারে সোজা পর্দা ঠেলে একটা ঘরের ভেতর প্রবেশ করলেন। মিস বিপুলা মল্লিক তখন বাইরে যাবার জন্য প্রস্তুত হয়ে কাঁধের ওপর সেফটি পিন আঁকছিলেন। নন্দকে দেখে মৃদুস্বরে বললেন, কি চাই আপনার? এ, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। পেন আরম্ভ হয়েছে? পেন তো কিছু টের পাচ্ছি না। ফার্স্ট কনফাইনমেন্ট? আগে প্রথম প্রেগন্যান্সি? নিজের চিকিৎসার জন্য এসেছি। নিজের জন্য? ব্যাপার কি? সমগ্র ইতিহাস বর্ণনা শেষ হলে মিস মল্লিক নন্দবাবুর স্বাস্থ্য সম্বন্ধে দুজনকে প্রশ্ন করে বললেন, আপনার নামটি জিজ্ঞাসা করতে পারি কি? আগে শ্রী নন্দ দুলাল মিত্র। বাড়িতে কি আছেন? নন্দ জানালেন তিনি বহুদিন বিপত্নী। বাড়িতে এক বৃদ্ধা পিসি ছাড়া কেউ নেই। তা কাজকর্ম কি করা হয়? তেমন কিছু করি না, ওই পৈতৃক সম্পত্তি আছে। মোটর কার আছে? নেই, তবে কিনবার ইচ্ছে আছে। মিস মল্লিক আরো নানা প্রকার প্রশ্ন করে কিছুক্ষণ ঠোঁটে হাত দিয়ে চিন্তা করলেন। তারপর ধীরে ধীরে ডান দিকে আর বাঁ দিকে ঘাড় নাড়ালেন। নন্দ ব্যাকুল হয়ে বললেন, দোহাই আপনার, সত্যি করে বলুন না আমার কি হয়েছে? টিউমার, না পাথুরি, না উদরি, না কালাজ্বর, না হাইড্রোফোবিয়া? আপনি অত ভাবছেন কেন? ওসব কিচ্ছুই হয়নি। আপনার শুধু একজন অভিভাবক দরকার। হ্যাঁ, তবে কি আমি পাগল হয়ে গেছি? আরে না না, পাগল হবেন কেন? আমি বলছিলাম আপনার যত্ন নেবার জন্য বাড়িতে উপযুক্ত লোক থাকা দরকার। কেন? পিসিমা তো আছেন। কি আইডিয়া! এসব মাসি পিসির কাজ নয়। যাক, আপাতত একটা ওষুধ দিচ্ছি, খেয়ে দেখবেন। বেশ মিষ্টি, এলাচের গন্ধ আছে। 1 সপ্তাহ পরে আবার আসবেন। নন্দবাবু 7 দিন পরে আবার মিস বিপুলা মল্লিকের কাছে গেলেন। তারপর 2 দিন পরে আবার গেলেন। তারপর রোজ। তারপর একদিন নন্দবাবু পিসিমাকে কাশীধামে রওনা করিয়ে দিয়ে মস্ত বাজার করলেন।
এক ঝুড়ি গলদা চিংড়ি, এক ঝুড়ি মাটন, ঘি, ময়দা, দই, সন্দেশ। বন্ধুদের খুব খাওয়ালেন। নন্দবাবু জরি পাড় সূক্ষ্ম ধুতির ওপর সিল্কের পাঞ্জাবি পরে সলজ্জ স্মিত মুখে সকলকে আপ্যায়ন করলেন। আসুন 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 আসুন, নমস্কার, আসুন আসুন। খুব খুশি হয়েছি আপনারা এসেছেন। ওই আর কি করে ফেললাম। বিপুলা মিত্র এখন আর স্বামী ছাড়া অপর রোগীর চিকিৎসা করেন না। তবে নন্দবাবু ভালোই আছেন, মোটর কার কেনা হয়েছে। দুঃখের বিষয়, সেই সান্ধ্য আড্ডাটি ভেঙে গেছে। নমস্কার, আপনাদের সান্ধ্য আড্ডা চলতে থাকুক।